আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটা ক্লাস নিচ্ছি। আমি সালাউদ্দিন আজিজ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বছরের শেষের দিকে চলে আসছি। আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের আমাদের 10ম অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকে, 1 এবং 2। এই দুইটা প্রশ্ন আমাদের উত্তর লিখতে হয় বাধ্যতামূলকভাবে। 1 নাম্বার উত্তর দিতে হয়, 2 নাম্বার উত্তর দিতে হয়। এই জন্য 1 এবং 2 এর জন্য আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলে 1 এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখি, আমরা আজকে ঢাকা বোর্ড 2019 সালে ঢাকা বোর্ড 2019 সালের 1 নাম্বার প্রশ্নটি আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। আর 2 নাম্বার প্রশ্নটা তোমাদের বাড়ির কাজের জন্য থেকে যাবে। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা অন্য একটা শিক্ষা বোর্ডে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করব। শিক্ষার্থীরা দেখুন, 1 নাম্বার প্রশ্নটি কি আছে আমি পড়ে নিচ্ছি। সুহানা এন্টারপ্রাইজ 31শে ডিসেম্বর 2017 সালে রেওয়ামিল অন্যান্য তথ্য নিম্নরূপ। সুহানা এন্টারপ্রাইজ মজুদ পণ্য 1/1/2017 25,000 টাকা, পণ্য ক্রয় পণ্য বিক্রয় 60,000 ডেবিট দিকে, 1,30,000 ক্রেডিট দিকে। ভাড়া প্রাপ্তি 15 মাস 30,000 টাকা, দেনাদার 80,000 টাকা, পাওনাদার 25,000 টাকা, আন্তঃপরিবহন 2,000 টাকা, বিমা সেলামি 30/4/2018 সাল পর্যন্ত বাৎসরিক 2,400 টাকা, পণ্য ফেরত 4,000 টাকা, আমদানি শুল্ক 16,600 টাকা, 10% ঋণ 50,000 টাকা, ব্যাংকে জমা 50,000 টাকা, ব্যাংক জমার সুদ 5,000 টাকা। অন্যান্য আরও কিছু তথ্য আছে। অবিকৃত পণ্যের মজুদ 25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। দেনাদার 2,000 টাকা আদায়যোগ্য নয়। অলিখিত বহি ফেরত 3,000 টাকা। এখন আমাদেরকে বলতেছে কতে ও পরিচালন আয়ের পরিমাণ কত নির্ণয় করো। উদ্দীপকের আলোকে মোট মুনাফা ও ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আর সুহানা এন্টারপ্রাইজের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা নির্ণয় করো। এইগুলো আমাদের আজকের এই প্রশ্নের মূল কথা। আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করি ক নাম্বার। শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত হও। আমরা শুরু করি। প্রথমে আছে ক এর উত্তর আমরা প্রথমেই লিখব সুহানা এন্টারপ্রাইজ আমাদের কতে বলেছে তারা অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয় করো।
আমরা লিখি ও পরিচালন আয় নির্ণয়। আমরা ঘর অঙ্কন করি। প্রথমে দুটা টান, টাকার ঘর তিনটা দিলেও হবে, দুটা দিলেও হবে। আমরা আপাতত দুটা দিচ্ছি। আমরা ফিল আপ করি বিবরণ, টাকা টাকা। শিক্ষার্থীরা এখানে দেখো, আমাদের পরিচালনায় আয় সাধারণত থাকে রেওয়া মিলের ক্রেডিটের দিকে। ক্রেডিটের দিকে মোট এন্ট্রি আছে 1টা 2টা 3টা 4টা 5টা। 5টার মধ্যে মুনাফা জাতীয় আয় কোনটা কোনটা হতে পারে? বিক্রয় মুনাফা জাতীয় না। পাওনাদার এটা একটা দায়, আসবে না। ভাড়া প্রাপ্তি আসতে পারে। আর ঋণ 50,000 এটা একটা দায়, এটা কখনোই আসবে না। ব্যাংক জমার সুদ এটা আসবে। তাহলে আমরা হিসাব করে নিই। প্রথমেই আমরা আনি ভাড়া প্রাপ্তি। ভাড়া প্রাপ্তি আছে আমাদের এখানে 30,000 টাকা। এই জন্য আমি প্রথম ঘরে লিখলাম এই কারণে, যেখানে ব্র্যাকেটের ভিতরে আছে 15 মাস। তাহলে 15 মাস আমরা হিসাব করতেছি 1 বছরের জন্য, অর্থাৎ 12 মাসের জন্য। তাহলে 12 মাসের ভাড়া যদি আমরা রাখি, 3 মাসের ভাড়া অগ্রিম হয়ে যাচ্ছে। কাজে 3 মাসের ভাড়া অগ্রিম যেটা আছে ওটা বাদ দিতে হবে। তাহলে আমরা দিলাম বাদ অগ্রিম ভাড়া। এটা কত হবে? আমরা হিসাবটা এইভাবে করি, 30,000 15/3। 30,000 টাকা 15 মাসে হলে প্রতি মাসে হচ্ছে 2,000, 3 মাসে হবে 3 2 6,000। তাহলে 6,000 টাকা বাদ যাবে, বাইরে আসবে 24,000। শিক্ষার্থীরা এখন আছে ব্যাংক জমা সুদ। ব্যাংক জমার সুদ আছে 5,000। তাহলে 5,000 24,000 29,000। হিসাবটা আমরা বন্ধ করে দিই। আমরা লম্বা টান দিয়ে ওটা বন্ধ করে দিচ্ছি, আর বাকিগুলো আমরা নিচে আমরা উত্তর লিখতে পারি। উত্তর অপরিচালন আয় 29,000 টাকা। তাহলে আমাদের কটা এখানে শেষ হয়ে যাবে। যদি আমরা ক শেষ করতে পারি 2 নাম্বার পাবো। এখন কতে আছে উদ্দীপকের আলোকে মোট মুনাফা ও ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ওইটা মুছে নিতে পারি। শিক্ষার্থীরা তোমরা বাসাতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। হিসাব বিজ্ঞানের
1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতেই হবে। যদি আমরা বেশি করে প্র্যাকটিস না করি তাহলে সেটার উত্তর লেখা আমাদের পক্ষে সম্ভব হবে না। চলো শিক্ষার্থীরা, 1 নং খ এর উত্তর। সুহানা এন্টারপ্রাইজ আমাদের অঙ্কটাতে বলেছে যে মোট মুনাফা আর ক্ষতি বাইর করতে হবে। মোট মুনাফা আর ক্ষতি বাইর করতে হলে আমাদের হিসাব বিজ্ঞানের বইয়ের 10ম অধ্যায়ের বিশদ আয় বিবরণীটা করতে হবে। তাহলে আমরা লিখতেছি বিশদ আয় বিবরণী এটা হয়েছে আমাদের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপরে আমরা 2টা টার্ম দিব। টাকার গড় আমরা 3টা দিব। তাহলে আমরা কি লিখব? বিবরণ টাকা টাকা টাকা। আমাদের এই মোট আয় বাইর করতে বিশদ আয় বিবরণী থেকে আমরা প্রথমেই নিয়ে আসব বিক্রয়। আমাদের বইয়েতে বিক্রয় আছে 1,30,000 আর বিক্রয়ের সাথে সম্পর্কিত যতগুলো এন্ট্রি আছে এগুলা এখানে আসবে। বিক্রয়ের সাথে সাধারণত যেগুলো আসে, বিক্রয় ফেরত আছে, অলিখিত বিক্রয় ওইটা থাকলে আসবে, বিক্রয় বার্তা যদি থাকে ওইটাও আসবে। আমরা এখানে দেখেছি যে পণ্য ফেরত বলে একটা এন্ট্রি আছে। টাকাটা শুধু ডেবিটের দিকে, ক্রেডিটের দিকে না। বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে, পণ্য ফেরত টাকাটা আছে ডেবিটের দিকে, তাহলে আমরা সহজেই ধরে নিতে পারি ওইটা হবে বিক্রয় ফেরত। তাহলে আমরা বিক্রয় আছে আমাদের বইয়ে 1,30,000 বাদ ফেরত ফেরত আছে 4,000। এই আসলো আমাদের 1,26,000। এখন এই বিক্রিত পণ্য মোট কত খরচ হয়েছে, বিক্রিত পণ্যের মূল্যটা কি ছিল ওইটা আমাদের বাইর করতে হবে। যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা যদি আমরা বাহির করতে পারি তাহলে সহজেই বিক্রয় থেকে বিক্রয় থেকে আমরা বিয়োগ করতে পারলেই মোট মুনাফা অথবা মোট ক্ষতি এই দুটার মধ্যে একটা আমরা বাইর করতে সহজেই পারব। তাহলে আমাদের বাদ কি দিতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা বাদ দিয়ে দিই আবার
বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা আন্ডারলাইন করে ফেলবো, এটা হলো হেডলাইন। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যখন আমরা হিসাব করি তখন প্রথমেই আসে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের বইয়ে আছে 25,000 টাকা, আমরা বসালাম 25,000 টাকা। এরপরে আছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় আছে 60,000 টাকা, কিন্তু এখানে নিচে কিছু লেখা আছে অলিখিত বহি ফেরত। আমরা বহি ফেরত বলতে কি বুঝি? ক্রয় করে যেটা আমরা গুদামে নিয়ে আসি, তাহলে গুদামে আছে ওই পণ্যটা আমরা এখন বহি ফেরত দিচ্ছি, অর্থাৎ বাহিরে দিচ্ছি। তাহলে গুদামে যখন ইন করলো, ক্রয় করার পরে সেটা ইন করলো, অর্থাৎ ক্রয় করার পরে গুদামে আসলো, ওইটাই আবার আমরা ফেরত দিলাম। তাহলে এটা কি ফেরত হবে? ক্রয় ফেরত হবে। তাহলে আমরা আজকে সহজেই ধরে নিতে পারলাম বহি ফেরতের আরেকটা নাম হবে ক্রয় ফেরত। তাহলে আমাদের ক্রয় হলো আজকে 60,000 টাকা, বাদ বহি ফেরত। বহি ফেরত হলো 3,000 টাকা, মোট হবে আমাদের বাইরে আসবে 57,000 টাকা। শিক্ষার্থীরা, এরপরে আসবে আমাদের আমদানি শুল্ক। আমদানি শুল্ক হলো 16,600 টাকা। টাকা। এরপরে আছে আমাদের আন্তঃপরিবহন। আমরা নিয়ে আসি আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন আছে 2,000 টাকা। তাহলে আমাদের হয়ে গেল মোট 600, 7 5 12 8 18 আর 2 20, 0 18 হলো 2 2 4 5 4 1 হলো 1,06,000। এখান থেকে বাদ দিতে হবে আমাদের সমাপনী মজুদ পণ্য। মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্য আছে 25,000 টাকা। তাহলে বাইরে আসবে আমাদের 75,600 টাকা। 75,600 টাকা উপরের টাকা থেকে বাদ দিতে হবে। তাহলে কত আসে আমাদের? 400, 6 থেকে 5 গেলে 1, আর 12 থেকে 7 গেলে 50। সরি, 5 থেকে 5 গেলে 0, 50,400 টাকা।
তাহলে আমাদের শিক্ষার্থীরা আমাদের এখানে কি দেখলাম আমরা, যে বিক্রয় আমাদের নিট বিক্রয় হলো 1,26,000 টাকা। আর যে পণ্যটা আমরা বিক্রয় করেছি এই বিক্রিত পণ্যের ব্যয় হলো আমাদের টোটাল ব্যয়টা হলো 75,600 টাকা। 1,26,000 থেকে 75,600 টাকা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে 50,400 টাকা, এটাই হলো আমাদের মোট মুনাফা। তাহলে আমরা নিচে উত্তরটা লিখে দিব, মোট মুনাফা 50,400 টাকা। ধন্যবাদ। এবার শিক্ষার্থীরা আমরা মুছে ফেলতেছি। আমরা আশা করছি তোমরা সবাই খাতাতে উঠে ফেলছো। ধন্যবাদ। শিক্ষার্থীরা আমরা এখন গ নাম্বার প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করব। গতে আছে, একের গতে আছে, সুহানা এন্টারপ্রাইজের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই নির্ণয় করো। তাইলে আমরা সুহানা এন্টারপ্রাইজের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে গেলে আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, অর্থাৎ এখানে বহির্দায় কি আছে আর মালিকের মালিকানা কি আছে, এই দুইটার অনুপাতই হবে দায় পরিশোধের, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। তাহলে আমাদের মালিকের মালিকানা সম্পদ যখন আমরা বাহির করতে হবে তখনই আসতে হবে নিট মুনাফা। যেহেতু এই অঙ্কতে কোথাও নিট মুনাফা নাই, কাজে আমাদের প্রথমেই নিট মুনাফাটা বাহির করতেই হবে। শিক্ষার্থীরা প্রথমেই আমরা গ নাম্বার এটার বাইর করার জন্য সুহানা এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী এটা হবে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা দুইটা টার্ম দিব, টাকার গড় 3টা দিব, বিবরণ টাকা টাকা। এখন আসলো মোট মুনাফা। শিক্ষার্থীরা এটা কোথায় করা আছে? আমরা খ নাম্বার অঙ্ক যখন করেছিলাম ওইখানে 50,400 টাকা যেটা অ্যামাউন্ট বাইর করেছিলাম ওইটাই ছিল এই অঙ্কে মোট মুনাফা। তাহলে আমরা এটাকে ক থেকে পাই কত? 50,400 টাকা।
এখন যাবে আমাদের ওইটা থেকে আমরা এখন বিয়েটা বাদ দিয়ে দিই। বিয়ে আসবে প্রথমেই পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো আছে ডেবিট দিকে। ডেবিট দিকে ব্যয়গুলো কি কি আছে আমরা দেখি। যেমন আছে পণ্য ক্রয়, ওইটা আসবে না। দেনাধার, এটা আসবে না। আন্ত পরিবহন, এটা অলরেডি চলে গেছে সরাসরি ব্যয় হিসাবে। বিমা সেলামি, এটা আসবে। প্রথমে আমরা লিখি বিমা সেলামি। বিমা সেলামি আছে 2400 টাকা। কিন্তু এখানে লেখা আছে 30/4/18 সাল পর্যন্ত বাৎসরিক। তাহলে 30/4 যদি হয় তাহলে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস অগ্রিম। তাইলে 4 মাসে 12 মাসে হলো 2400, প্রতি মাসে হলো 200, 4 মাসে 4 দুগুণা 800। তাহলে বাদ অগ্রিম 800 টাকা বাইরে আসবে, তাহলে 1600 টাকা। এরপরে কি আছে আমরা ফেরত, এখানে আসবে না। আমদানি শুল্ক অলরেডি চলে গেছে। ব্যাংক জমা এখানে আসবে না। এরপরে দেখো দেওয়া মিলের ভিতরে কোনো ধরনের ব্যয় আর নাই। নিচে আছে দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ অনাদায়ী পাওনা আছে 2000 টাকা। তাহলে আমরা লিখতে পারি অনাদায়ী পাওনা 2000 টাকা। তাহলে বাইরে আসলো আমাদের কত? 600 আর হলো 3600। আমরা উপরের থেকে বিয়োগ করে ফেলি। 14 থেকে 6 গেলে 8, 9, 9 থেকে 3 গেলে 6, 46,800 টাকা। এরপরে দেখো অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে কি আছে? এরপরে আমরা যোগ করি। অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে আছে ক্রেডিট দিকে আমরা যেটা পাই সেটা হলো ভাড়া প্রাপ্তি আছে। ভাড়া প্রাপ্তি আমরা কতে করেছিলাম? অগ্রিম বাদ দিয়ে কত আসছিল? ভাড়া ছিল আমাদের 30,000 টাকা, প্রতি মাসে ছিল 2000, 12 মাসে 24,000। তাহলে আমাদের এখানে হলো 24,000 টাকা। আর হলো আমাদের ব্যাংক জমার সুদ, ৳5,000 টাকা।
এই হলো আমাদের 29,000 টাকা। তাহলে আমাদের টোটাল কত আসলো? 800, 6, 9, 15, 4, 3, 7, 75,800 টাকা বাদ অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়, এখানে সরাসরি ব্যয় কোনো এন্ট্রি নেই, তবে 10% ঋণ বলে একটা কথা আছে, কিন্তু এই 10% ঋণের সুদটা আসার কথা, আমরা রেওয়া মিলের কোথাও ঋণের সুদটা দেখতে পাচ্ছি না। 50,000 টাকার 10% যদি হয় তাহলে সুদ আসবে 5,000, তাহলে ঋণের সুদ। তাহলে 75,800 থেকে আমরা 5,000 যদি বিয়োগ করে ফেলি তাহলে হলো 70,800 টাকা। তাহলে এটাই হলো আমাদের নিট মুনাফা, এটাই হলো আমাদের মালিকের পক্ষের নিট মুনাফা। শিক্ষার্থীরা তোমরা স্মরণ রাখতে পারবে আমাদের নিট মুনাফা কত হয়েছে? 70,800 টাকা। আমরা এখন মুছে ফেলি। এখন আমাদের দায়, বহির্দায়টা বাহির করতে হবে, মালিকের মালিকানাটা বাহির করতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা এখন বাহির করতে পারি তাহলে সহজেই আমরা তার রেশিওটা নির্ণয় করতে পারব। এই জন্য এখানে আমরা কাজ করি। এখানে বলে ছোট্ট একটা ঘর, দুইটা টাকার ঘর, বিবরণ, টাকা, টাকা। এখন যে জিনিসটা আমরা করতে হবে, প্রথমে আমাদের বহির্দায়, বহির্দায়ের মধ্যে কি কি আসে? আমাদের এখানে মোট আছে পাওনাদার একটা আছে, আর আসছে দায়ের মধ্যে একটা আছে, ঋণ একটা আছে, দুইটাই। তাহলে পাওনাদার আমরা প্রথমে দেখি। পাওনাদার কি ছিল? পাওনাদার ছিল 25,000। এরপরে আমরা কি করেছি, নিচে বহি ফেরত দিয়েছি আমরা 3,000 টাকা। অর্থাৎ আমাদের পছন্দ হয় নাই এই ধরনের পণ্য আমরা ফেরত দিয়েছি।
তাহলে কি পাওনাদারকে আর টাকা দিতে হবে না। পাওনাদার যেহেতু পণ্য ফেরত পেয়ে গেছে, এই জন্য পাওনাদারকে আর নতুন করে টাকা দিতে হবে না। কাজে আমরা দিব বাদ ফেরত 3000 টাকা। আমাদের দায় কমে হয়ে গেল এখন 25 থেকে 3 বাদ 22,000 টাকা। এরপরে আছে আমাদের ব্যাংক 10% ঋণ আছে। 10% ঋণ আছে, ৳50,000 টাকা। আর কি আছে আমাদের? এই ঋণের সুদ আমরা এখনো পেমেন্ট করি নাই, কাজেই ঋণের সুদ বকেয়া এটাও আমাদের দায় 5,000 টাকা। তাহলে আমাদের মোট কত হলো? 5 2 7 77,000 টাকা। আমাদের হলো 77,000 টাকা। আর আমরা এখন দেখি মালিকের মালিকানাতে কি আছে। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কত আছে? আমরা প্রথমেই দেখি মূলধন। আমাদের এখানে মূলধন নাই, প্রস্তুতে মূলধন নাই। এখন দেখি আমরা যোগ নিট লাভ। নিট লাভ আছে 70,800। তাহলে মোট মালিকানা সত্ত্ব হলো 70,800। শিক্ষার্থীরা, আমরা সহজেই পেয়ে গেলাম, অর্থাৎ এই দায় পরিশোধ করার জন্য মালিকের মালিকানা সত্ত্ব আছে এই। তাহলে এই দুইটার অনুপাত হবে আমাদের আজকের অঙ্কের যে মূল প্রশ্ন, যেটা হলো দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। তাহলে শিক্ষার্থীরা, একটা হলো 77,000, আমরা এখন অনুপাতটা নির্ণয় করে দেই। এখন আমরা লিখি অতএব দায় মালিকানা অনুপাত সমান সমান উপরে হবে বহিদায় আর নিচে হবে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা কি দেখলাম? 77,000 আর নিচে হলো 70,800। শিক্ষার্থীরা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ওইটা আমরা নির্ণয় করতে পারি। 1.09 অনুপাত 1।
এটাই। এখন যদি আমাদেরকে মন্তব্য করতে বলা হয় যে দায় মালিকানার অনুপাত কি ঠিক আছে না পক্ষে আছে না বিপক্ষে আছে প্রতিষ্ঠানের, আমরা জানি যে মালিকানা দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা 1:1 হতে হয়। তো যেহেতু কাছাকাছি 1.09:1, এই অনুপাতটা কাছাকাছি থাকাতে আমরা সেটা পর্যাপ্ত বলতে পারি। তাহলে আমরা এখানে পর্যাপ্ত এই কথাটা লিখে দিই সংকেতে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তোমরা সবাই বাসাতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের জন্য এই ঢাকা বোর্ডের 2019 সালের 2 নাম্বার অঙ্ক যেটা ছিল ওইটা বাড়িতে তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো। আর আমরা পরবর্তীতে আমরা ঢাকা বোর্ডের 2018 সালের অঙ্কটা আমরা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই প্রশ্নগুলো নিজেদের মধ্যে সংগ্রহ করে রাখবে, যাতে আমরা ক্লাস শুরুর সময় এই প্রশ্নটা তোমরা বাইর করে অঙ্ক করতে পারো। সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো। খুদা হাফেজ।